ওয়ান ফিড ওয়াটার হিটারে গেলে আমাদের কয়টা পয়েন্টের এইচ বের করতে হবে? রোল নাম্বার 21 অনুপম। জি স্যার, স্যার আরেকবার করবেন প্রশ্নটা। মানে আমাদের যদি এখানে আমরা 10টা পয়েন্টের এনথালপি বের করছি, তো তখন একটা ফিড ওয়াটার হিটার হলে কয়টা হয় আর কি, আর মাস তখন কয়টা হয়? মাস আননোন মাস কয়টা থাকে? আননোন মাস এখানে আননোন মাস দুইটা আছে। তোমার বলবে আননোন মাস এম কয়টা? এম একটা। আর এনথালপি কি 10টা ছিল তখন আননোন? 10টা না স্যার, এনথালপি স্যার 8টা। 8টা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমরা যারা করো নাই, স্যার এনথালপি 7টা হওয়ার কথা না স্যার? 7টা। হবে স্যার। 2 1 আমি বলি 1 1 2 3 4 5 6 7 7 7টা হবে। বলার আগে এটা হবে 7 7, ঠিক আছে? জি স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি। তারপর যে কারো সমস্যা থাকে আমার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করুন। এখন এই ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, এটাকে আমরা আরেকটা নাম দিচ্ছি, সেটাকে নাম বললাম ডি-অ্যারেটিং হিটার। হোয়াই ইট ইজ কল্ড ডি-অ্যারেটিং হিটার? তোমরা জানো পানির মধ্যে গ্যাস থাকে, ডিজলভ গ্যাস। হ্যাঁ, এই গ্যাসটা কিন্তু খুব খারাপ। এই গ্যাসটাকে বের করে ফেলতে হয়। বিভিন্ন সময় গ্যাস ঢুকে যায় কিংবা গ্যাস রিঅ্যাক্ট করে তৈরি হয়। এই গ্যাসটা যদি বয়লারে থেকে যায় তাহলে বয়লারের প্রেশার বাড়তে থাকে। বয়লারের প্রেশার, বিশেষ করে নিচের প্রেশারটা বাড়তে থাকে। যত প্রেশার উপরে উঠবে তত তোমার বয়লার পারফরমেন্স খারাপ হবে। এটা আমরা পরে আবার দেখাবো। বয়লারের কন্ডেন্সার প্রেশার যত উপরে উঠবে পারফরমেন্স তত খারাপ হবে। এখন এই ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, এটার আরেকটা নাম হলো ডিএ হিটার কিংবা ডি-অ্যারেটিং হিটার। হোয়াট ইজ ডি-অ্যারেটিং? অ্যারেটিং এর উল্টা, অর্থাৎ অ্যারেটিং মানে হচ্ছে বাতাস দেওয়া মিশানো, ডি-অ্যারেটিং মানে বাতাস বের করা। Open tap feed water heater also acts as deaerators because it breaks up the water in the mixing process, helps increasing the surface area and liberates non-condensable gases such as air, oxygen, carbon dioxide, hydrogen মানে সব রিঅ্যাক্ট করে হাইড্রোজেন বেরোয়, কিংবা ওয়াটার ভেঙে যেতে পারে, অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে, দ্যাট ক্যান বি ভেন্টেড টু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে এই যে ডিএরেটিং হিটার, এখানে ওয়াটার এবং স্টিম মিক্সড হইলো, ওয়াটারকে গরম করার উদ্দেশ্য এটা করা হইলো, এই ওয়াটারকে গরম করে এখানে নিলাম, এটাই উদ্দেশ্য। কিন্তু এইটা একটা ডিএরেটিং হিটার হিসেবে কাজ করলে কি হবে, এইখানে যদি কোনো গ্যাস থেকে থাকে, গ্যাসগুলো এই ওয়াটার স্টিম মিক্সড হওয়ার সময় আলাদা হয়ে যাবে, এবং এটাকে আলাদা হইলে তো হবে না, এটাকে ভেন্ট করার ব্যবস্থা থাকতে হবে। এটা আমরা পরে হয়তো কোনো সময় কথা বলবো। তাহলে এই ডিআরেটিং হিটার এটা সম্ভব যদি স্টিম এবং ওয়াটার কন্ট্যাক্টে না যাইতো, যদি স্টিম এবং ওয়াটার সারফেস হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিট ট্রান্সফার করতো, তাহলে কিন্তু ওয়াটার থেকে গ্যাসটা বেরোতো না। যখনই মিক্স হচ্ছে, ওয়াটারটা ভেঙে যাচ্ছে, হিট আপ হচ্ছে। শুধু মিক্সিং হলে হবে না, হিট আপ হতে হবে ওয়াটারের। তোমাকে মনে রাখতে একটা পানি, তোমরা খেয়াল করে দেখবা, একটা হাঁড়ির মধ্যে পানি গরম দিচ্ছ, নিচে গ্যাস হয় মাঝে মাঝে, তাহলে এই গ্যাস কিন্তু নট নেসেসারিলি বয়েলিং। একটা ওয়াটারকে যখন হিট আপ করতে গেলে ওর মধ্যে গ্যাস ডিজলভ করার ক্যাপাসিটি কমতে থাকে, এবং স্যাচুরেশনে গেলে একদম মিনিমাম হয়ে যায়। তাহলে একটা ওয়াটারকে যদি গরম করতে থাকো, ওর মধ্যে ডিজলভ গ্যাসগুলো হিট হওয়ার সাথে সাথে বেরোতে থাকবে। বের হয়ে, যেহেতু একটা হাঁড়ির মধ্যে ওপেন অ্যাটমসফিয়ার, সে ইন্টারফেসে গিয়ে অ্যাভয়েড করলো। কিন্তু এইখানে তো সেটা না। সুতরাং মনে রাখতে হবে, যে কোনো ওয়াটারকে যদি হিট আপ করো, তোমার ডিজলভ গ্যাস বেরিয়ে আসে। এই জন্য ওয়াটার এবং স্টিমকে মিক্স আপ করতে হবে, যাতে করে গরম হয়, সারফেস এরিয়া বাড়ে। তাহলে এই ফিড ওয়াটার হিটার কাজ করে, আবার ডিআইটারও কাজ করে। ওই জন্য আমরা মাঝে মাঝে প্রশ্ন করি যে ফিড ওয়াটার হিটার
অ্যাডভান্টেজ থেকে। এইটাই হলো মেইন অ্যাডভান্টেজ, ফিড ওয়াটার হিটার ইট ইজ ইউজড অ্যাজ ডিঅ্যারেটর। আচ্ছা, তাহলে এনার্জি ব্যালেন্স এগুলি সব তোমরা নিজেরা বুঝছো, ক্যালকুলেট করছি। এখন হোয়াট ইজ হ্যাপেনিং, তুমি যখনই ফিড ওয়াটার হিটার ইউজ করতেছো টারবাইন ওয়ার্ক কমে যায়। তুমি দেখো এখানে টারবাইন ওয়ার্কের ইকুয়েশন হচ্ছে H1 মাইনাস H2 প্লাস H2 মাইনাস H3 ইন্টু 1 মাইনাস M2 H3 মাইনাস H4 ইন্টু 1 মাইনাস M2 মাইনাস H3। অর্থাৎ টারবাইন ওয়ার্ক যদি ফিড ওয়াটার হিটার না হইতো, তাহলে যদি এই প্রেশারে কাজ হইতো, তাহলে টারবাইন ওয়ার্ক হইতো H1 মাইনাস H2 ইন্টু 1 কেজি পার আওয়ার। এখন হয়ে গেল H1 মাইনাস H2 প্লাস H2 মাইনাস H3 ইন্টু 1 মাইনাস M2 প্লাস H3 মাইনাস H4 ইন্টু 1 মাইনাস M2 মাইনাস M3। তাহলে এটা তো অবশ্যই H1 মাইনাস H4 ইন্টু 1 কেজি পার আওয়ার থেকে কম। এটা বুঝতে কারো সমস্যা আছে? তাহলে আমাদের টারবাইন ওয়ার্ক কমে গেল। পাম্প ওয়ার্ক, এই যে পাম্পটা, এইখানে দেখো আসলে সমস্যা, পাম্প ওয়ার্ক বের করার একটু সমস্যা আছে। তুমি দেখো এই পাম্প এই প্রেশার থেকে এই প্রেশার মাস 1 না, এই পাম্প এই প্রেশার থেকে এই প্রেশার মাস 1 না, মাস হচ্ছে এখানকার মাস হচ্ছে তোমার এটা কোনো 5 to 6, এটার মাস হচ্ছে 1 মাইনাস M2 মাইনাস M3, এটার মাস হচ্ছে 1 মাইনাস M2, এটার মাস 1 কিন্তু মানে টোটাল মাস, কিন্তু প্রেশার কিন্তু এইখান থেকে এখানে 0.2 প্রেশার থেকে 1 প্রেশার। সুতরাং পাম্প ওয়ার্ক কি হবে? পাম্প ওয়ার্ক তোমরা যখন অঙ্ক করবা দেখবা যে পাম্প ওয়ার্ক বেড়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? টারবাইন ওয়ার্ক কমলো, পাম্প ওয়ার্ক বাড়লো। টারবাইন ওয়ার্ক কম, তাই নেটওয়ার্ক কমে যাবে, ভেরি সিম্পল। তাহলে টারবাইন ওয়ার্ক কমলো, পাম্প ওয়ার্ক বাড়লো, ভেরি সিম্পলি নেটওয়ার্ক কমে গেল। এখন প্রশ্ন হচ্ছে এফিসিয়েন্সি কি? তাহলে এফিসিয়েন্সি মানে থার্মাল এফিসিয়েন্সি। আমরা থার্মাল এফিসিয়েন্সি মানে নিচে হচ্ছে হিট ইনপুট, এখন হিট অ্যাডেডটা আগে হইতো এখান থেকে এই পর্যন্ত, সরি এখান থেকে এই পর্যন্ত, এখন এখান থেকে একটু কমে গেল। তাহলে এখন হলো এখান থেকে এইটুকু, তাহলে হিট অ্যাডিশনও কমলো, সব উল্টা হয়ে গেল। টারবাইন ওয়ার্ক কমলো, পাম্প ওয়ার্ক বাড়লো, সোজা কথা নেটওয়ার্ক কমে গেল, হিট অ্যাডিশনও কমে গেল। এখন এফিসিয়েন্সি কি হবে? বাড়তে পারে, কমতে পারে। তবে আমরা ফিড ওয়াটার হিটিং করি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আমরা যদি সুন্দর জায়গা মতো ফিড ওয়াটার হিটারগুলো বসাই, যেটা পরে আমরা আলাপ করবো, এতে করে আমাদের এফিসিয়েন্সি বাড়তে থাকে। আমরা অঙ্ক করে দেখাবো একই প্রেশার, বয়লার প্রেশার, কন্ডেন্সার প্রেশার, নো ফিড ওয়াটার হিটার এফিসিয়েন্সি, উইথ ফিড ওয়াটার হিটার ইনক্রিজ। শুধু তাই না, আমরা একটা ফিড ওয়াটার হিটার বসানোর পরে যে এফিসিয়েন্সি পাবো, আমরা যখন দুইটা বসাবো আরো বেশি হবে। তুমি যখন নিজে অঙ্ক করে দেখবা যে 3টা আমি বসাইলাম, আরো বাড়লো। এভাবে যত ফিড ওয়াটার হিটার বসাবা আমাদের এফিসিয়েন্সি বাড়তে থাকবে। প্রবলেম কি? তাহলে ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার ইজ ওয়ান কাইন্ড অফ ফিড ওয়াটার হিটার। এটা অ্যাডভান্টেজ হইলো জিআইটি হিসাবে কাজ করে বাড়তি, এফিসিয়েন্সি বাড়তেছে। প্রবলেমটা কি? হোয়াট আর দ্য প্রবলেমস? Open feed water heaters require, in addition, the condenser pump as many additional pump as there are feed water heaters. এখানে ওপেন ট্যাপ ফিড ওয়াটার যদি ইউজ করো, জয়টা ওপেন ট্যাপ ফিড ওয়াটার ইউজ করবা, তয়টা বাড়তি পাম্প লাগবে। একটা পাম্প থাকেই, কিন্তু ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার জয়টা ইউজ করবা, তয়টা বাড়তি পাম্প। দুইটা ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, দুইটা বাড়তি পাম্প, অর্থাৎ টোটাল 3টে পাম্প। ওয়ান ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার রোল নাম্বার 21 অনুরূপম করছে। এখানে দেখা যাচ্ছে দুইটা ফিড ওয়াটার হিটার, দুইটা পাম্প লাগতেছে, অর্থাৎ একটা অ্যাডিশনাল পাম্প লাগতেছে। এখানে ওয়ান ফিড ওয়াটার হিটারে দুইটা পাম্প লাগতেছে, তার মানে একটা পাম্প তো থাকেই, একটা অ্যাডিশনাল পাম্প। ইচ অফ দিস পাম্পস ক্যারিজ নিয়ারলি ফুল ফ্লো। আমি এটা বলছি ফুল ফ্লো মানে হচ্ছে 1 কেজি পার আওয়ার, মনে করো, মাইনাস ব্লেড স্টিম। তাহলে তোমার মনে রাখতে হবে 1 মাইনাস ব্লেড স্টিম, 1 মাইনাস ব্লেড স্টিমের মাস্টার রেট ইজ গ্রেটার দ্যান ব্লেড স্টিম। কারণ ব্লেড স্টিমের পরিমাণ কম। আমরা অঙ্ক যখন দেখবো 10, 15, 20, 22 এরকম পার্সেন্টেজ, অর্থাৎ স্টিমটা আমরা কম বের করতেছি। তাহলে পাম্পের ভিতর দিয়া যখন দেখতেছি
এই পাম্পগুলা এক একটা পাম্প দেখো, এইটার ভিতর দিয়ে যাচ্ছে পুরো মাস ফ্লো ওয়ান, এটা 1 - প্রায় 2 ফ্লোর কাছাকাছি, এটাও প্রায় 1 - এগুলি অনেক বড় বড় পাম্প। এই পাম্পগুলো অনেক বড় বড়, কস্টলি, এবং এই পাম্প নয়েজ such large pumps are the source of operational service and noise problems and increase plant complexity and cost. In general, one open deck feed water heater is, আমরা বলছি 8 থেকে 10টা ফিড ওয়াটার হিটার ইউজ হয় মডার্ন পাওয়ার প্ল্যান্টে। এর মধ্যে ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার সাধারণ, অর্থাৎ বেশি আমরা ইউজ করবো না, যেহেতু এটার একটা ডিএনএ ক্যাপাসিটি আছে, এই জন্য আমরা একটা ইউজ করবো সুইটেবল জায়গায়। তাহলে হোয়াই ওয়ান ফিড ওয়াটার হিট ইজ ইউজ ইন স্টিম পাওয়ার প্ল্যান্ট। তাহলে ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার Bill number 75. প্রশ্ন আছে কিছু? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আরেকটা হিটার যাই। এটা কি হিটার? এটা হচ্ছে ক্লোজ টাইপ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ক্লোজ টাইপ। হ্যাঁ, ক্লোজ টাইপ ফিড ওয়াটার হিটার with drains cascaded backward. What is cascaded backward? মনে করো এরকম সিঁড়ি আছে, সিঁড়ির উপরে যদি পানি দাও, পানিটা নিচে নিচে পড়বে, ঝর্ণা পড়ে নিচের দিকে। পাহাড়ে বান্দরবনে তোমরা যাবা, দেখছো যারা গেছে, পানি পড়ে, দিস ইজ ক্যাসকেড ব্যাকওয়ার্ড, নিচের দিকে নেমে যাচ্ছে। এখন এইটা নামাইতে গেলে উপর থেকে, ঝর্ণার উপর থেকে যে পানি পড়ে, ঝর্ণা না, মনে করো পাথরের উপর দিয়ে পানি পড়তেছে, এতে করে কি তোমার কোনো কাজ করতে হচ্ছে? আর কি কোনো কাজ করতে হবে? না স্যার, কারো কোনো কাজ কাজ করতে হবে না। সিঁড়ির উপরে পানি ফেলে দিবা, পানি আস্তে আস্তে নিচে উপর তলাতে ফেলে দিবা, আর এক তলার বাসা ঢুকে যাবে, কোনো কাজ করতে হবে না। এখন যদি নিচের তলায় যে থাকে, সে যদি মনে করে না আমি উপর তলার বারান্দায় পানি দিব, তাহলে এর কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই ড্রেনটা হচ্ছে দ্যাট ওয়াটার, যেই ওয়াটারটা এই যে ফিড ওয়াটার হিটার থেকে বের হলো, এই যে মনে করো ফিড ওয়াটার হিটার এই বের হলো, এটাকে আমরা বলি ড্রেন। এখানে তো দুটো মিলে বেরোছে। এখন ড্রেন বলতে বোঝায় ফিড ওয়াটার হিটার থেকে যেই স্টিমটা বের হবে, সেটাকে আমরা বলতেছি ড্রেন। অর্থাৎ এটা তো স্টিম থাকবে না, এই হিট ছেড়ে ওয়াটার হয়ে যাবে, এই ওয়াটারটাকে আমরা বলতেছি ড্রেন। ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড মানে, এখানে ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড মানে সিঁড়ির নিচে মানে লো হাইট মানে লো প্রেশার। আমরা এখানে ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড বলতে বুঝবো আমরা লো প্রেশার জায়গায় পাঠাই দেব। মনে থাকবে? হোয়াট ইজ ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড? ড্রেনস ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড বলতে বুঝবো আমরা কনডেনসেট স্টিম, যেটা টারবাইন থেকে নিয়ে আসলাম হিট ছাড়া পরে সে যেটা হবে, সেটাকে আমরা বলতেছি ড্রেন। এই ড্রেনটা আমরা সিম্পলি একটা লাইন করে দিব, লাইন করে দিয়ে যেখানে প্রেশার কম সেখানে পাঠাই দেবো, কিছু করতে হবে না। অবশ্যই সাম লস অফ অ্যাভেলেবিলিটি এক্সার দিল যাক। তাহলে আমাদের কি হলো? এইটা হচ্ছে ড্রেন ক্যাসকেড ব্যাকওয়ার্ড। ঠিক মনে করো আমরা আগের মতন দুইটা হিটার বসাইলাম, একটা হিটার। এই দুইটা হিটারের মধ্যে কোন হিটারের প্রেসার বেশি? প্রেসার বেশি। হ্যাঁ, বাঁদিকে এটা হচ্ছে হাই প্রেসার হিটার, এটা লো প্রেসার হিটার। স্টিম সাইডে এখানে মনে রাখতে হবে এইখানকার প্রেসার আর এটা হচ্ছে টিউবের ভিতরে প্রেসার এক হইতে হবে কথা নেই, ওইখানে মিক্সড হয়েছিল, সুতরাং মিক্সড হওয়াতে সব দিকে প্রেসার এক। কিন্তু এখানে এটা হচ্ছে টিউবের ভিতরে, এরকম চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা সারফেস ট্রান্সফার, নট মিক্সিং। আর এইখানে ফিগারটা তুমি দেখো, এখানে ফিগারটা হচ্ছে ওপেন। সুতরাং এই ওপেন অবস্থায় এই দুই সব প্রেসার এক হইতে হবে, আদারওয়াইজ এটা এদিক যাবে হবে না। তাহলে এটা হচ্ছে ওপেন ট্যাপ ফিড ওয়াটারের ফিগার, এটা হচ্ছে ক্লোজ ট্যাপ ফিড ওয়াটারের হিটার। সুতরাং ক্লোজ ট্যাপ ফিড ওয়াটার দেখতে পাচ্ছ, পানি যে লাইনে যাচ্ছে সেই লাইনের প্রেসার আর এই লাইনের প্রেসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা অন্য সম্পর্ক। তাহলে
এই যে 0.2 প্রেসার, P2 প্রেসার দিয়ে আমি স্টিমকে ব্লিড করলাম M2 পরিমাণ, তাই না? এখানে আমি স্টিমটাকে ওয়াটারের সঙ্গে, এই ভিতরে ওয়াটার যাচ্ছে, ওয়াটারের সঙ্গে হিট ট্রান্সফার করলাম। হিট ট্রান্সফার করলে এই পানিটা অর্থাৎ 7 পয়েন্টের এনার্জি বেড়ে 8 পয়েন্টে গেল, আর এই এনার্জিটা কমে এখানে নেমে, এটাকে আমরা বললাম ড্রেন। এখন এই ড্রেনটাকে আমি একটা লাইন দিয়া আর একটা হিটারে নিয়ে গেলাম, পরের হিটারে। তোমরা একটু আগে বললা এই হিটারের প্রেসার, ভিতরের প্রেসার, এই হিটারের ভিতরের প্রেসার, এটাকে আমরা বলি সেল সাইড, সেল সাইড, আউটসাইড, সেল, 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 হ্যাঁ, সেল। এটা হচ্ছে ভিতরটা হচ্ছে টিউব সাইড, টিউবের ভিতরে হচ্ছে টিউব সাইড, টিউবের বাইরে আমরা বলি আউটসাইড কিংবা সেল সাইড। তাহলে আমরা টকিং অ্যাবাউট এই বাইরের সাইডের প্রেসার। এই বাইরের সাইডের প্রেসার হচ্ছে P2 এখানে, এই বাইরের সাইডের প্রেসার হচ্ছে এখানে P3। আমরা জানি P2 আর P3 এর মধ্যে কোনটা বড়? রোল নাম্বার 33। স্যার P2 টা বড় স্যার। ভেরি গুড, P2 টা বড়। তাহলে এই বড় প্রেসার থেকে আমি আস্তে করে ছোট প্রেসার নিয়ে গেলাম, কিচ্ছু করতে হবে না, খালি একটা লাইন দিতে হবে। এবার তুমি একটু কেয়ারফুলি লাইন দিবা, যেন এই লাইনে ট্রান্সফার হইতে গিয়ে লস না, চেষ্টা করবে। তারপর এইখানে আসার পরে এই যে স্টিম M3 আবার M2 যোগ হলো, এই দুইটা মিলা তখন ড্রেন হয়ে গেল। এই ড্রেন হয়ে গেল M2 প্লাস M3। এই M2 M3 কোথায় নিবা? এটা নিয়ে গেলা কন্ডেন্সার, কারণ কন্ডেন্সারের প্রেসার আরো কম। কন্ডেন্সার প্রেসার হচ্ছে P4, P4 প্রেসার, কন্ডেন্সারের প্রেসার P4, কন্ডেন্সারের প্রেসার P4। তাহলে এই প্রেসারে নিয়ে গেলাম। তাহলে আমরা কি করতেছি? এটা হচ্ছে ক্লোজ ট্যাপ ফিড ওয়াটার হিটার, ফিড ওয়াটারের সঙ্গে স্টিমের কোন রকম কন্ট্যাক্ট হচ্ছে না, কন্ট্যাক্ট হচ্ছে না বলেই এটাকে বলা হয় ওপেন, সরি, ক্লোজ ট্যাপ ফিড ওয়াটার, মানে সারফেস হিট এক্সচেঞ্জার। তাহলে এই হিট এক্সচেঞ্জার যখন হবে তখন অবশ্যই এই হিট এক্সচেঞ্জার থেকে দুইটা জিনিস বেরোবে। এইখানে যেটা স্টিম ঢুকবে সেটাও বেরোবে, আবার ওয়াটার বেরোবে। তাহলে ওয়াটার কই যাবে, স্টিম কই যাবে। তাহলে এইখানে আমরা এবার এই দিক থেকে আঁকাই। কন্ডেন্সার থেকে বের হলো, কন্ডেন্সার থেকে তুমি দেখো এইখানে কন্ডেন্সার ঢুকছিল আগের মতন 1 - M2 - M3, কিন্তু কন্ডেন্সারের কোনো এক জায়গায়, কি জায়গায় দেখবো, কোন এক জায়গায় ঢুকলো M2 প্লাস M3, ড্রেনটা ঢুকে গেল। তাহলে ঢুকলে পরে কন্ডেন্সার থেকে যখন বের হবে তখন সেই টোটাল 1 কেজি পার আওয়ার বেরোবে। এটা এই পাম্প দিয়ে প্রেসারাইজ হবে। এখানে পাম্প একটাই, তাহলে এই পাম্প 0.5 থেকে 0.6। হোয়াট ইজ 0.6? 0.6 নাথিং বাট, তুমি দেখো আর কোনো পাম্প নাই। তাহলে এই প্রেসারটা কোন প্রেসার হইতে হবে? 0.6 এর প্রেসার বয়লার ইনলেট, কিসের ইনলেট? বয়লার ইনলেট স্যার। ভেরি গুড, বয়লার ইনলেট। তার মানে 0.6 এর প্রেসার, 0.7 আইডিয়ালি এই সব এক প্রেসার। তাহলে 0.6 উঠে দিলা, দ্যাট ইজ বয়লার প্রেসার। এটাও বয়লার প্রেসার, কিন্তু এখানে টেম্পারেচার ডিফারেন্ট হবে হয়তো, দেখাবো অবশ্যই। 8, আবার হিট দিলা, বাড়লো, কিন্তু প্রেসার সেম। তাহলে তুমি দেখো, এইবার আমরা চলে যাই এটা চেঞ্জ। এখানে দেখো 0.2 আসলো, এসে 0.2টা কোথায় গেল? এই 11 পয়েন্টটা কোথায়? 11 পয়েন্টটা হইতে পারে স্যাচুরেট লিকুইড, হইতে পারে সাবকুল, এটা যে কোনো একটা হইতে পারে। যদি বেশি ঠান্ডা করে ফেলো সাবকুল হয়ে যাবে, আর যদি কমে করো স্যাচুরেটেড, আর যদি বেশি কম করো তো মিক্সড। মিক্সড না, এটা সাধারণত হয় স্যাচুরেটেড, হয় স্যাচুরেট লিকুইড, হয় সাবকুল। কি হবে তুমি পরীক্ষার সময় ফিগারে কি আঁকবা সেটা বড় কথা, কি হবে সেটা পরীক্ষার সময় ডাটা দিয়ে বুঝতে পারবে, আমি আসবো। তাহলে 0.11 হচ্ছে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে আমি এই 12 পয়েন্টে নিয়ে আসলাম, ওই যে বললাম না নিচের প্রেসার নিয়ে আসলাম। এই প্রসেসটাকে বলে থ্রটলিং প্রসেস। থ্রটলিং, রিডাকশন অফ প্রেসার এট কনস্ট্যান্ট এনথালপি। তার মানে 11 থেকে 12 আমি নিয়ে আসবো কোন রকম এনার্জি লস না করে, শুধু লোয়ার প্রেসারে নামাই দিলাম। লোয়ার প্রেসারটা মানে কি? এই যে এই হিটারের মধ্যে নামাই দিলাম, অর্থাৎ এই হিটারের সেল সাইডে নামাই দিচ্ছি। তার মানে এই হিটারের
আউটসাইডে যদি হিটার আউটসাইডে আমি ল্যান্ড করি, তার মানে আমি এইটার সঙ্গে মিক্সড হবে, তাহলে আমার এই স্টিমের সঙ্গে মিক্সড হবে, কোন এক জায়গায় মিক্সড হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট, নো প্রবলেম। তারপর এখান থেকে যখন বের হলো এইখানকার ব্রেড স্টিম প্লাস এই ড্রেন, দুইটা মিলে ইটস এ নিউ ড্রেন। এই ড্রেনের পরিমাণ M2 প্লাস M3, M2 প্লাস M3, M2 প্লাস M3 কোথায় যাবে? কন্ডেন্সারে যাবে। তাহলে এখানে আমি 0.9 M2 হিটার থেকে যখন বেরোলে, এটাকে আমি দেখাইছি স্যাচুরেটেড লিকুইড। আমি জানি না বাস্তবে কি হবে, এটা তোমার প্রবলেমে তুমি বুঝবা, অঙ্ক যখন করাবো প্রবলেম বুঝবা, কেমন বুঝবা আসছে। এখানে আমি দেখালাম এই পয়েন্টটা স্যাচুরেটেড লিকুইড। এই স্যাচুরেটেড লিকুইড আবার থ্রটলিং প্রসেসের মাধ্যমে কন্ডেন্সার মধ্যে ঢুকে যাবে। অবশ্যই কন্ডেন্সারেরও শেল সাইড, তোমরা মনে রাখতে, এই কন্ডেন্সারে শেলে থাকে স্টিম, ভিতরে থাকে কুলিং ওয়াটার, যেটা আমরা অনেক পরে আসবে, এখানে দিকে দেখানো হচ্ছে কুলিং ওয়াটার। তাহলে আমরা কন্ডেন্সারের বাইরের দিকে ঢুকতেছে, মানে শেল সাইডে, মানে এই এর সঙ্গে মিক্সড হচ্ছে। তাহলে আমি কন্ডেন্সারে কোন এক জায়গায় ঢুকাই দিলাম 0.9, H9 এবং H10 একই পরিমাণ। তাহলে কন্ডেন্সারের শুরুতে মাস ফ্লো এরকম, কোন এক জায়গায় মাস ফ্লো 1 হয়ে গেল, একটু ডিফিকাল্ট এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে এই হলো আমার স্কিমেটিক ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম। এখন 5 থেকে 6 এ যখন আমি উঠাই দিলাম, এই যে 6 উঠাই দিলাম, এইটাই হচ্ছে আমার বয়লার প্রেসার। তাহলে আমার 6 থেকে 7 আমি কি করলাম? ফিড ওয়াটার হিটার, ক্লোজ ফিড ওয়াটার হিটারের মাধ্যমে আমি হিট করলাম। তাহলে আমি 6 থেকে 7 তুললাম, তারপর আবার আরেকটা হিটার ঢুকাইলাম 7 থেকে 8, তাহলে আমি 7 থেকে 8 এ ঢুকাইলাম। তাহলে আমি এই পর্যন্ত ঢুকাই ফেললাম। এইটা কম্পারিজনটা একদম ইজি। যদি আমার ফিড ওয়াটার হিটার না থাকতো, তাহলে আমার হিট অ্যাডিশন হইতো, এখানে হিট অ্যাডিশন হইতো H1 থেকে H6 পর্যন্ত। এখন আমার হিট অ্যাডিশন হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত? রোল নাম্বার 89। স্যার এই 7 8 পর্যন্ত স্যার। ভেরি গুড। তাহলে আমাদের এখন হিট অ্যাডিশন হচ্ছে H1 থেকে H8 পর্যন্ত। আগে হিট অ্যাডিশন হইতো H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আমার হিট অ্যাডিশন কমে গেল H8 থেকে H6 পর্যন্ত। বুঝা গেল? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমার 12 পয়েন্ট আর 9 পয়েন্ট, এই দুইটা পয়েন্টের টেম্পারেচার একই শো করতেছে কেন স্যার? 12 থেকে 9 এ গেলে টেম্পারেচার ফল করার কথা না স্যার? 12 থেকে 9, 12 এটা তো একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন। স্যার এটা একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেসার লাইন যখন স্যাচুরেশন কার্ভের মধ্যে থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট। এখানে তোমার কন্ডিশন হচ্ছে মিক্সড ভেপর। এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না আনলেস এইখানে আসো, আনলেস এইখানে আসো, সরি আনলেস এইখানে আসো, এরপরে কমবে, এরপরে বাড়বে। তো স্যাচুরেশন লাইনের ভেপর সাইডে যাওয়ার পরে টেম্পারেচার বাড়বে, লিকুইড সাইডে যাওয়ার পর টেম্পারেচার কমবে, এর মধ্যে টেম্পারেচার ফিক্সড। স্যার আমরা এখানে মূল কাজটা কি করতেছি স্যার? আমরা এখানে হচ্ছে স্যার ওই টারবাইন থেকে আমাদের স্টিমটা হচ্ছে লিড করে নিয়ে আসি, এখানে হচ্ছে ওই টেম্পারেচারটা হচ্ছে ইয়েকে দেওয়া হচ্ছে না স্যার, কন্ডেন্সার থেকে যেটা আসতেছে। এটা ফেস চেঞ্জ হচ্ছে। আমাদের কাজ হচ্ছে রিজেনারেশনের কাজ কি? আমরা স্টিম দিয়া ওয়াটারকে গরম করব। জি কিভাবে স্যার। গরম করব? একটা হিট এক্সচেঞ্জার নিছি, হিট এক্সচেঞ্জারের একদিকে স্টিম ঢুকাইছি, আর একদিকে ওয়াটার ঢুকাইছি, ঢুকায় ওয়াটারটা গরম হয়েছে, স্টিম হিট ছাড়া দিয়া বের হচ্ছে। জি স্যার, আমার কোশ্চেন তো ওইটাই স্যার, স্টিমের এখানে টেম্পারেচারটা ফল করতেছে না কেন স্যার? স্টিম থেকে লিকুইড হয়ে যাচ্ছে সে। স্টিমের টেম্পারেচার ফল করছে না কোথায়? আমরা এইখানে 0.2 তে স্টিম ঢুকাইছি, 0.2 এখানে টেম্পারেচার, জি স্যার। এই টেম্পারেচার কইমা 11 এ আসছে। জি স্যার। কমছে না? স্যার আমার মানে কথা ছিল 12 থেকে 9, ওখানে কি লেটেন্ট হিটটা যাচ্ছে না স্যার? 12 থেকে 9 হ্যাঁ, phase change হচ্ছে আর কি। আর 0.3 তে যখন আমি স্টিম ঢুকালাম, সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে 0.3 স্টিমটা হচ্ছে মিক্সড কোয়ালিটি। জি সেটা স্যার। মিক্সড কোয়ালিটি স্টিমের টেম্পারেচার স্যাচুরেটেড লিকুইড পর্যন্ত তো কমবে না, ফিক্সড। একটা স্টিম প্রপার্টি বুঝতে হবে, একটা স্টিমের টেম্পারেচার কমে কখন? যদি সে সুপারহিটেড থাকে, সুপারহিট প্রেসার কনস্ট্যান্ট, সুপারহিটেড থেকে কমতে কমতে স্যাচুরেটেড হবে ভেপর, স্যাচুরেটেড ভেপর হলে পরে আর কমবে না, এই পর্যন্ত ফিক্স থাকবে স্যাচুরেটেড লিকুইড পর্যন্ত। তারপর যদি আরো কমাইতে চাও সাবকুল, তাহলে কমবে। তোমাকে লাইনটা বুঝতে হবে,
বুঝা গেছে? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ শিওর। স্যার, এই 11 থেকে যখন 12 এ আসলাম স্যার, 11 এ তো স্যার স্যাচুরেটেড লিকুইড ছিল স্যার। 11 এ স্যাচুরেটেড লিকুইড 11 এ ছিল, এই 11 এ আমি যে ফিগার দেখাইছি এটা সাবকুল লিকুইড, আচ্ছা এটা স্যার, নিচে নেমে তাহলে গেছে না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার সাবকুল থেকে স্যার আবার এখানে এই স্টিম পার্টিকেল আসলো কিভাবে স্যার? 12 তে তো স্টিম পার্টিকেল আছে। তুমি যখনই একটা জিনিসের প্রেসার কমায় দিচ্ছ, এর প্রপার্টি চেঞ্জ হচ্ছে। তুমি একটা স্টিম নিলা এই কন্ডিশনে, ঠিক আছে? জি স্যার। এই কন্ডিশনে একটা স্টিম, এই এনার্জির মনে করো, এখন যদি তুমি কোনো কারণে এই এনার্জিটা তুমি যদি কোনো কারণে এনার্জি চেঞ্জ করে দাও, তুমি যদি বাইরে নিতে পারো, তুমি এদিকে নিতে পারো, তাহলে তো কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। এখানে তো তার একদম একই একই এনথালপি নিয়ে সে তার প্রেসারটা কমায় দিল, লো প্রেসার, স্বাভাবিকভাবে তার কোয়ালিটি বেড়ে যাবে। কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, জি স্যার। একটা স্টিমের তুমি যদি একটা ওয়াটারে তার যদি প্রেসার নামায় দাও একই এনার্জি রেখে, তার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এটা তো টিএস ডায়াগ্রাম, আমরা বলতেছি এখানে কি একই এনার্জি, তুমি যদি একটা লাইন ধরো এখান থেকে এরকম যদি একই এনার্জি হয়, তো স্বাভাবিকভাবে এখানে কন্ডিশন, এখানে কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছো? যদি এখান থেকে এখানে নিয়ে আসো একই কন্ডিশন যদি হয়, একই এনার্জি যদি হয়, কিন্তু প্রেসার লো প্রেসার যদি হয়, তাহলে তোমার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা তো প্রেসার চেঞ্জ হয়ে যাবে। তার এনথালপি চেঞ্জ, অর্থাৎ এটা নতুন একটা পয়েন্টে যা স্টেবল হয়ে যাবে। বুঝা গেছে কি? জি স্যার। স্যার থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে যে 12 পয়েন্ট দিয়ে আমাদের ড্রেন্স ঢুকতেছে না, তো ড্রেন্সটার টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, ড্রেন্সটার টেম্পারেচার চেঞ্জ হলে ওইটা তো শো করতেছি না আমরা, ড্রেন্সটা মানে কোথায় চলে গেল? ড্রেন্সের যে টেম্পারেচার ডিফারেন্স, তার যে টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে ওটা তো আমরা গ্রাফে শো করতেছি না। কার্বন শো করছে। হ্যাঁ, আমরা এখানে যে প্রসেসটা করলাম 11 থেকে 12 প্রসেস আর 9 থেকে 10 প্রসেস, এই প্রসেসটার নাম দেওয়া হলো থ্রটলিং প্রসেস। মনে করো তোমার কাছে কিছু ওয়াটার আছে, ওই যে উপরে সিঁড়িতে গরম পানি নিলাম, এখন হইতে পারে না গরম পানিটারে একটা পাইপের মধ্যে নিলাম, পাইপটা ইনসুলেট করে নিচে ছেড়ে দিলাম, এই যে উপরের নিচের মধ্যে প্রেসার ডিফারেন্সে এনার্জিটা চেঞ্জ হবে না, কিন্তু তার ওই যে পানিটা গরম পানি, তার কন্ডিশন চেঞ্জ হবে, তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ দ্য প্রপার্টি চেঞ্জ। বুঝে গেছে? এটা আমি বুঝি। জি স্যার, বুঝতে পেরেছি। তার মধ্যে যে এনার্জি, সে এনার্জিটা ছাড়তে পারলো না, কিন্তু এনার্জি ছাড়তে পারলো না, তুমি ছাড়তে দিলা না, কিন্তু তার যে নিজস্ব প্রপার্টি সেটা তো তুমি আটকাইতে পারবা না। তুমি তাকে সে এনার্জি ছাড়তে চাইছিল, ছাড়তে দিলাম, তাহলে সে এনার্জিটা নিয়ে নিচে নেমে গেল। যদি এনার্জি নিচে নেমে যায়, তাহলে তো সে তো ওয়াটারটা তো স্টিম হয়ে যাবেই। তার মধ্যে তো অনেক এনার্জি আছে, অনেক এনার্জিকে তুমি একেবারে এখানে নিয়ে আসবে, অনেকখানি অনেক লো প্রেশার নিয়ে আসবে, তাই না? লো প্রেশার আনলে পরে একটা সার্টেন এনার্জি দিয়া তুমি যদি প্রেশার কমায় দাও, তুমি একটা স্টিম, আচ্ছা আমি বলি, তুমি একটা স্টিমের প্রেশার হইলো 1 বার, আন্ডারস্ট্যান্ড? একটা কন্টেনারের মধ্যে স্টিম আছে, প্রেশার হলো 1 বার। এই প্রেশারটাই তুমি একেবারে ইনসুলেটেড কন্ডিশনে প্রেশারটা বাড়ায় দাও, তাহলে স্টিমটা কি হবে? 2 প্রেশার করে দাও, দুবার কি হবে? লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে যাবে। তাহলে লিকুইড হয়ে গেল, তো উল্টা করো, 2 প্রেশারের লিকুইড কন্ডিশন, এমন একটা এনার্জি তার মধ্যে আছে, তার প্রেশার যদি তুমি 1 এ নিয়ে আসো, সে বয়েল করে যাবে। জি জি, বুঝতে পেরেছি। বুঝা গেছে? এই যে আমরা বলি না লিকুইফিকেশন, ন্যাচারাল গ্যাস, আমরা কি করি, আমরা তো ঠান্ডা এ করে প্রেশার করে লিকুইফাই করে, প্রেশার রিমুভ করো, সে তো ভেপর হয়ে যাচ্ছে। তাই বলে কি, হ্যাঁ ভেপর হচ্ছে, তার কন্ডিশন চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি, কিন্তু তার টেম্পারেচার কি? বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমাদের ওই আগের মতন 1 থেকে 12 পর্যন্ত 12টা এনথালপি বের করতে হবে। তাহলে আমরা পয়েন্ট 1 এর এনথালপি 2, 3, 4, 1, 2, 3, 4 কোনো সমস্যা নেই, বের করে ফেলবো। 5 বের করে ফেলবো। 6 আমরা বের করতে পারবো পাম্পের ফর্মুলা দিয়ে, পারবো না মিরাজ? জি স্যার, পারবো স্যার। তাহলে 6 পর্যন্ত পারলাম। ওকে, এখন আমার
মনে রাখতে হবে পয়েন্ট 11টা কি, পয়েন্ট 9টা কি, এই যে ড্রেন পয়েন্টগুলো কি জানতে হবে। তার আগে তোমাদের দুটো ডেফিনেশন মুখস্থ। একটা হচ্ছে টিটিডি, টার্মিনাল টেম্পারেচার ডিফারেন্স, আর একটা হচ্ছে ডিসিটিডি, ড্রেন কুলার টেম্পারেচার ডিফারেন্স। হোয়াট ইজ টিটিডি? টিটিডি হচ্ছে একদম মুখস্থ করবা, নেক্সট দিন ধরবো আবার। ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার টিটিডি মাইনাস কুলিং ওয়াটার এক্সিট টেম্পারেচার। টিটিডি ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার, কুলিং ওয়াটার এক্সিট টেম্পারেচার। এটা দেখো, তাহলে টিটিডি হচ্ছে এটার ক্ষেত্রে মনে করো এরকম একটা লাইন 3 to 9, তো ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার মানে এই লাইন, এই টেম্পারেচার, কোনো সমস্যা নেই। কুলিং ওয়াটার এক্সিট টেম্পারেচার এই লাইন, তার মানে এই Tsat মাইনাস T7। নিচের ক্ষেত্রে তুমি দেখো ব্লেড স্টিম 2 থেকে আসলো, স্যাচুরেট লিকুইড ভেপর হইলো, স্যাচুরেট লিকুইড হইলো এখানে 11। তোমরা একটু মনে রাখবা, এই যে আমি পয়েন্ট 11টা দেখাইছি এটা কিন্তু আসলে একদম কাছাকাছি হয়, এখানে আমি একটু বাড়ায় দেখালাম, একটু বাড়ায় দেখালাম, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলি, এই অংশটাকে বলি ডি সুপার হিটার, মানে সুপার হিটিং উল্টা ডি সুপার হিটিং। এটা হচ্ছে এইদিকে গেলে আমরা বলি বয়লার, এদিকে কন্ডেন্সার, এদিকে আমরা গেলে বলি ইকোনমাইজার, এদিকে গেলে বলি ড্রেন কুলার। তাহলে এই যে ড্রেন কুলার যদি থাকে, তখন আমরা বলবো ডিসিটিডি, একটা টার্ম তোমাকে দিয়ে দেবো, আমরা বলবো ডিসিটিডি এত 2 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিসিডিগ্রি 3 কেলভিন, লাইক দিস। যদি ডিসিটিডি না দিই তাহলে বুঝবা যে এই পয়েন্টটা এখানে শেষ। টিটিডি আমাকে দিতেই হবে। যদি ডিসিটিডি কোনো প্রবলেমে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে ওই অঙ্কে কোন রকম ড্রেন সার্কুল হয় নাই। আর যদি ডিসিটিডি দেই তাহলে বলে দিব কোন হিটারে, দুইটা হিটার যেহেতু, যদি বলি ডিসিটিডি হাই প্রেসার হিটার এত, লো প্রেসার হিটার এত, তো আমার দুইটা থেকেই ড্রেন কুলার থেকে যখন বেরোচ্ছে, ড্রেন যখন বেরোচ্ছে এটা সার্কুল হয়ে বেরোচ্ছে। আর যদি আমি না দিই তাহলে বুঝবো ড্রেন দুটো থেকেই স্যাচুরেট হয়ে বেরোচ্ছে। বেশি ডাটা খোঁজার চেষ্টা করতে পারি। হোয়াট ইজ ডিসিটিডি? ড্রেন কুলার টেম্পারেচার, ড্রেন কুলার টেম্পারেচার ডিফারেন্স, ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার মাইনাস ওয়াটার ইনলেট টেম্পারেচার। তাহলে টিডিডি ছিল ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার, ওয়াটার এক্সিট টেম্পারেচার। তাহলে এইটার ক্ষেত্রে ডিসিটিডি হচ্ছে ড্রেন স্টিম এক্সিট টেম্পারেচার T11 মাইনাস ওয়াটার ইনলেট টেম্পারেচার T7, ওয়াটার ইনলেট টেম্পারেচার T7। তোমরা টিএস স্কিমেটিক সব ডায়াগ্রাম দেখেই ওয়াটার ইনলেট টেম্পারেচার, ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার, তাহলে এই T11 T7 ডিসিটিডি মনে থাকবে। আর যদি আমি এখানে মনে করো ডিসিটিডি দেই নাই তাহলে বুঝতে হবে এই পয়েন্টটা স্যাচুরেটেড পয়েন্ট, তাহলে আমার খোঁজাই দরকার নেই, আমি 0.9টা ইজিলি জানতে পারি এখানে। তাহলে এইটার ক্ষেত্রে তুমি দেখো ড্রেন ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার বলতে আমি বুঝি এই লাইনটা, এই টেম্পারেচার, ওয়াটার এক্সিট টেম্পারেচার এটা উপরে চলে গেছে। এই ক্ষেত্রে টিটিডি নেগেটিভ, তাহলে টিটিডি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, মনে রাখবে। ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার মাইনাস ওয়াটার এক্সিট টেম্পারেচার T8 টা উপরে, Tsat নিচে, কারণ এটা কাউন্টার, এটার সঙ্গে এটা ডিফারেন্স থাকবে। কিন্তু এটা তো এটা নিচে নামে যেতে পারে, তুমি জানো 11 পয়েন্ট এটা নিচে নামতে পারে, 11 পয়েন্ট এখানে থাকবে না, থাকতে হচ্ছে এখানে। তাহলে টিটিডি কুড বি পজিটিভ অর নেগেটিভ, কিন্তু ডিসিটিডি অলওয়েজ পজিটিভ। তাহলে আমরা এই যে পয়েন্টগুলা, তাহলে আমরা 0.6 পর্যন্ত পাইছি, 0.7 এবং 0.8, 0.7 এবং 0.8, 0.7 হচ্ছে এইটার ফিড ওয়াটার এক্সিট টেম্পারেচার, 0.8 হচ্ছে এই হিটার এক্সিট টেম্পারেচার। তাহলে টিটিডি থেকে আমি 0.7 এবং 8 বের করব। আমি যদি এইটার টিটিডি দেই, এটা টিটিডি মানে হচ্ছে
বলতে পারবা? এই যে প্রেসার, এই যে প্রেসার, এই যে প্রেসার, এই প্রেসারের যে Tsat মাইনাস T8, তাহলে এটা তো আমি এই প্রেসার Tsat বের করতে পারবো। তোমাকে আমি P2 দিছি, আমি তোমাকে P2 দিছি, P2 থেকে তুমি Tsat বের করে ফেলবা ফ্রম স্টিম টেবিল। তাহলে আমি TTD জানি, তাহলে আমি TTD ডেফিনিশন হচ্ছে Tsat ব্র্যাকেটে P2 মাইনাস ফিড ওয়াটার এক্সিট টেম্পারেচার T8, তাহলে আমি এখান থেকে T8 পেয়ে যাব। আমি যখন T8 পাবো, আমি কিভাবে H8 পাবো? এটা তো সাবকুল, কিছু করার নাই। আমি করব কি, H8 ধরবো স্যাচুরেট লিকুইড। তাহলে আমি স্টিমের স্যাচুরেট টেম্পারেচার গ্রাফে যদি আমি টেম্পারেচার টেবিলে যদি আমি যাই, চার্টে যদি যাই, তাহলে আমি T8 থেকে HF বের করতে পারবো না? জি স্যার পারবো। তাহলে এই যে আমি লাইনটা এদিকে দেখাইছি, আসলে এই যে লাইনটা এদিকে দেখাইছি, এগুলো আসলে খুব কাছে। তাহলে আমি এইটাও এরকম খুব কাছে। তাহলে আমি এইটা T2 থেকে T8 বের করবো, T8 বের কইরা T8 এর করসপন্ডিং টেম্পারেচার চার্ট থেকে HF বের করবো, দ্যাট উইল বি HF। একইভাবে এই ফিড ওয়াটার হিটারের TTD থেকে আমি T7 বের করবো, T7 থেকে আমি HF বের করবো, টেম্পারেচার চার্ট HF সমান H7। তাহলে আরেকবার বলবেন স্যার, বুঝিনি। হ্যাঁ, আরেকবার মনে করো, এইটার আমি বলবো এই হিটারের টিটিডি হচ্ছে এত, টিটিডি 8 মনে করো। তাহলে টিটিডি সমান Tsat ফর P2, Tsat ফর P2 মানে এই Tsat, এই লাইন, এই টেম্পারেচার লাইন, Tsat ফর P2 মাইনাস ফিড ওয়াটার এক্সিট টেম্পারেচার যেটা হচ্ছে 8, T8। তাহলে আমি এটা তো স্টিম টেবিল থেকে পেয়ে যাব, প্রেসার যেহেতু জানি। তাহলে আমি টিটিডি তোমাকে যদি সাপ্লাই করি, তুমি T8 পেয়ে গেলে, T8 টেম্পারেচার 8, T8 থেকে তুমি স্টিম টেবিলের টেম্পারেচার কার্ভ যেটা গ্রাফ টেবিল যেটা টেম্পারেচার চার্ট, টেম্পারেচার বা দিকে সব, তারপর সব প্রপার্টি, সেখানে তুমি HF নিবা, HF কিংবা HL, আমরা সমস্ত লিখছি HF। HF আমরা জানি প্রথমে থাকে HF, তারপরে থাকে HFG, তারপরে HB কিংবা HG। তাহলে HFটা হচ্ছে এই লাইনের। তাহলে আমি এইখানকার T8টা বের করলাম, বের করে আমি ইনফ্যাক্ট এই লাইনের এইখানকার H8টা বের করলাম, HF। এই HFটাই ধরবো HF, দ্যাট ইজ ভেরি ক্লোজ। এই লাইনটা আসলে এই লাইনের ভেরি ক্লোজ। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে একইভাবে আমি H7 বের করব এই হিটারের টিটিডি থেকে। আচ্ছা, তারপর H7 H8 গেল, H9 এখানে যেহেতু স্যাচুরেটেড লিখছি, H9 বের করার কোনো ব্যাপারই না, পারবা না, স্যাচুরেট লিকুইড। H9 পেয়ে গেলাম, H9 যদি পেয়ে যাও, H10 ও পেয়ে যাবা, H9 সমান H10। বুঝা গেল? এখন তোমাকে বের করতে হবে H11। H11 বের করতে গেলে, যেহেতু এটা ফিগারে দেখাইছি সাবকুল, তার মানে আমি তোমাকে DCTD দিব। হোয়াট ইজ DCTD? মনে করো DCTD ফর দিস হিটার একটা ভ্যালু দিলাম। DCTD সমান ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার। ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার মানে মনে করো ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার T11 মাইনাস ফিড ওয়াটার ইনলেট টেম্পারেচার। ফিড ওয়াটার ইনলেট টেম্পারেচার কত? T7। তো T7 তুমি মনে করো আগেই জানো, তাহলে এখান থেকে তুমি T11 বের করতে পারবে না? জি স্যার। T11 পাইলে ওই একইভাবে T11 থেকে টেম্পারেচার থেকে HF সমান H11। তাই আমরা H11 ও পেয়ে গেলাম। H11 যদি পাই, আমরা H12 ও একই, সব এনথালপি পেয়ে গেলাম। বুঝা গেছে? স্যার H6 টা কি স্যার ওই যে V5 আর প্রেসার দিয়ে বের করা হবে? রাইট, আচ্ছা ঠিক আছে। তাহলে 7, 8 হিটারের বের হওয়ার পয়েন্টগুলা
টিটিটি থেকে ফিড ওয়াটারের, আর হিটারের স্টিম বের হওয়াগুলা ডিসিটিটি থেকে। যদি ডিসিটিটি না থাকে, যে হিটারে ডিসিটিটি দেওয়া নাই, সেই হিটারের ড্রেন হবে স্যাচুরেটেড লিকুইড স্ট্রেট, চিন্তা নেই। আর যদি ডিসিটি বলে দিই, তাহলে তোমার এটা অবশ্যই বের করতে হবে। তারপর যদি কেউ এখানে ধরে ফেলে, এটা একটু এরর হয়ে যাবে, যদিও এখান থেকে এমনি খুব সামান্য লস হবে, কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে এইচ 12টা এইচ বের করার পরে তোমাকে যেটা করতে হবে, তুমি M1 M2 আর M3 বের করবে এনার্জি ব্যালেন্স দিয়ে। এনার্জি ব্যালেন্স গতকালের মতো ইজিলি পারবা। এখানে এইটার ক্ষেত্রে H7 এ ঢুকতেছে, মাস হচ্ছে 1 কেজি পার আওয়ার। তাহলে তোমাকে বলবে কি 1 2 ঢুকবে, 1 2 বেরোবে। এখানে কটা ঢুকবে? 1 2 3 ঢুকবে, 1 2 বেরোবে। এইটা খুব কঠিন। এখানে এইটা ঢুকবে, এটা ব্যালেন্সের জন্য। এটা হচ্ছে আমি তোমাকে বললাম কন্ডেন্সার হিট রিজেক্ট করতে। কন্ডেন্সার হিট রিজেক্ট বের করতে বলা হবে। তাহলে কন্ডেন্সার হিট রিজেক্ট বের করতে গেলে H4 থেকে H10 পর্যন্ত একটা মাস খেয়াল করবে। তারপর এইখানে এসে মাস চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে মাস হয়ে গেল 1 into H10 minus 5। তাহলে তোমরা আজকে তোমাদের হোমওয়ার্ক হইলো, এই যে আমি 12টা এনথালপি তোমরা বের করা শিখলা, এটা প্র্যাকটিস করবা। মাসগুলো বের করে ইকুয়েশন গুলো দেখবা, প্র্যাকটিস করবা। তারপরে আমি এই যে ইকুয়েশন গুলো আমি কালকে ধরবো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হলো আমরা 12টা মাস বের করা শিখলাম, প্র্যাকটিস করবা। তারপরে এই 12টা মাস থেকে 12টা এনথালপি প্র্যাকটিস করবা। এখান থেকে 2টা মাস কেমন বের করে ইকুয়েশন আছে দেখবা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা কালকে। তারপরে হিট অ্যাডিশন, পাম্পের ওয়ার্ক, টারবাইন ওয়ার্ক, এগুলি সবগুলার ইকুয়েশন গুলা দেখবা, আমি জিজ্ঞাসা করবো। জি স্যার। আজকে ছুটি।